আমি তার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছি, লক্ষ লক্ষ টাকা সে আমাকে দিয়ে দিছে, এই ধরনের উদ্ভট অবান্তর কথা। হ্যাঁ, কেউ কাউকে এইভাবে লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেয়? আজ পর্যন্ত তো সে লাইভে অনেকবার অনেক কথা বলছে, তো কখনো বলছে? এবং সে যে মেয়ের পিছনে খরচ করে, পৃথিবীতে এমন কোনো মা বাবা আমি দেখি নাই যে সন্তানের পিছনে কি খরচ করলো, কি করলো না করলো, এগুলোর চুল ছেঁড়া বিশ্লেষণ হাজার হাজার মানুষের সামনে আইসা দেয়। এটা আমার জানা নাই, এটা আমার আসলে জানা নাই। এখন হচ্ছে, আর আসেন, আমি একটা জিনিস খুব ভালো করে জানি এবং মানি, সেটা হচ্ছে বাংলাদেশের আইন যথেষ্ট সচেতন এবং প্রশাসন যথেষ্ট সচেতন। তারা খুব ভালো করেই জানে কোনটা সবিচার কোনটা অবিচার, এবং সেই আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা রাখি। এবং একটা জিনিস হচ্ছে কি, যে বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম গরিষ্ঠ দেশ। আবার বলছি, আমাদের বাঙালি মায়েরা এই ধরনের পোশাক আশাক পরে ফেসবুকে আসাটাকে কোনোভাবেই পছন্দ করেন না। তার মানে এই না যে আমি তো কারোটা খাই না, কারোটা পড়ি না, আমি কারো পছন্দ কারো অপছন্দ, কার ভালো লাগলো কারো ভালো লাগলো না, এগুলা দেখার সময় তো আমার নাই। না, দেখতে হবে। কারণ হচ্ছে এইটা একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক ধরনের মানুষ থাকে, এবং একজনকে ভালো লাগলে সে তাকে তার ভালো লাগার জায়গা থেকে তাকে অনুসরণ করে এবং সেই অনুযায়ী চলার। দেখবেন অনেক অনেক নায়ক নায়িকা গায়ক গায়িকা আছেন যাদের চুলের স্টাইল কেউ পছন্দ করে, সে চায় এই চুলের স্টাইলটা করতে। হ্যাঁ, কেউ একটা ড্রেস আপ করছে, তার এই ড্রেস আপটা তার ভাল লাগছে, সে চায় এই ড্রেস আপটা এইভাবে করতে। হ্যাঁ, দেখবেন যে এই সালমান খান তার হাতে একটা ব্রেসলেট পরে। বাংলাদেশে অসংখ্য ছেলে আছে যে এই ধরনের ব্রেসলেট ইউজ করে। তার মানে কি, তাকে দেখে সে উদ্বুদ্ধ হয়েছে এই কাজটা করার জন্য। তো আপনি নিজেকে এমন একটা আইডল, একজন নারী, সফল নারী উদ্যোক্তা মনে করতেছেন, তা আপনার এইটা মাথায় রাখা উচিত যে আমাকে শালীনভাবে চলতে হবে এবং আমাকে দেখে অনেকেই শিখবে। আমাকে দেখে অনেকেই শিখবে। আপনার মতো এত হায়ার সোসাইটি যে সবাই তো করে না, বিলং করে না। কারণ হচ্ছে ওদের তো একটা সমাজ মেনটেন করতে হয়, ওদের একজনের কাছে জবাবদিহিতা আছে, মার কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বা আত্মীয় স্বজনের কাছে একটা জবাবদিহিতা থাকে, জবাবদিহিতার একটা জায়গা থাকে, শালীনতার একটা জায়গা থাকে। মুসলিম কান্ট্রিতে এইভাবে, এটা ইউরোপ কান্ট্রি না যে আমি যেভাবে মন চাই সেভাবে চললাম। আমি লাইভে এসে ইচ্ছে করলো আমি এই কাপড়টা খুলে আরেকটা কাপড় দেখাই দিলাম, আমার বডির বিভিন্ন জায়গায় আমি শো করে ফেললাম। তার মানে এই না তো, এইটা তো আসলে কোনো কালচার হইতে পারে না। আমি জানি না যে এটা মানুষ কিভাবে নেয়, কি ধরনের নেয়। কারণ এইগুলা দেখে আমি আসলে আপসেট যে আমার মেয়ে এখান থেকে কি শিখতেছে। আমি তো এই ধরনের পরিবারে অভ্যস্ত না। আমার মেয়ে এখন ছোট্ট, তাকে যদি এখন আমি ভালো কিছু না শিখাই, বড় হইলে তো আমি তার, যখন সে এগুলাতে অভ্যস্ত হয়ে যাবে, তখন তাকে এখান থেকে ফিরে আনাটা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে। তুমি আরো বলতেছো যে আমি এই কি বলে, তুমি আরো বলতেছো যে আমি কেন এই সানভির কোনো খরচ কোনো আমি কি করছি না করছি সেটা তো আমি এসে অনলাইনে বলবো না। তাছাড়া তুমি আমার সঙ্গে যে তোমার যে একটা কন্ট্রাক্ট ছিল, সেইখানে তুমি উল্লেখ করে নিয়ে গেছো সানভিকে পড়াশোনা করাবা এবং সানভির টোটাল যাবতীয় খরচ তুমি বহন করবা, সেটা করছো এবং সেটা তুমি মানুষের কাছে বলতেছো। আমার কাছে যখন সানভি আসবে, আমি আমার দুই মেয়েকে যেভাবে আমি পড়াশোনা করাচ্ছি, তাদেরকে যদি আমি পড়াইতে পারি, তাদের খরচ যদি আমি বহন করতে পারি, তাহলে আমি আমার এই মেয়েকেও পারবো। আরেকটা কথা হচ্ছে, পুলিশ প্লাজায় দেখা করতে আমার কেন যাওয়ার অনীহা? কারণ হচ্ছে আগে কোনো প্রবলেম ছিল না। আমি যখন সানভিকে নিয়ে আসছি, সানভিকে বাসায় দিয়ে আসছি, হ্যাঁ বাসায় যাইনি, বাসার নিচে নিয়ে আসছি, দিয়ে আসছি, সবকিছুই যখন ঠিক ছিল, তখন এটা রাস্তা হয় নাই, তখন হাত ধরাধরি হয় নাই, টানাটানি হয় নাই, কোনো কিছু হয় নাই। তখন যদি প্রবলেম না হয়, কারণ আমি এখন জানি যে যেহেতু একটা প্রবলেম হয়েছে, আমাকে সানভিকে নিয়ে নিরিবিলি বসে কথা বলতে হবে। ঢাকা শহরে শুধুমাত্র একটাই ফুড কোর্ট নাই যেটা পুলিশ প্লাজাতে অবস্থিত, যে সারা ঢাকা শহরে একটাই ফুড কোর্ট আছে পুলিশ প্লাজাতে অবস্থিত,
এছাড়া আর কোনো রেস্টুরেন্ট, এছাড়া আর কোনো কোথাও বসার মতো জায়গা নাই যেখানে করতে হবে। বাবা মেয়ের সম্পর্কের ক্ষেত্রে তো রাস্তা উঠান এগুলো আসার কথা না। বাবার সঙ্গে দেখা করবে একটা সন্তান, মায়ের সাথে দেখা করবে একটা সন্তান, তার জন্য নির্দিষ্ট কোনো প্লেস হইতে পারে না, নির্দিষ্ট কোনো জায়গা হইতে পারে না, তার নির্দিষ্ট কোনো জায়গা হওয়া উচিত না। তো আমি আমার মেয়ের প্রবলেম কি এটা যখন আমাকে জানতে হবে, তখন কোনো গণ্ডির ভিতরে যায় আমি কথা বলতে পারবো না। ওইখানে আমারও একটা সেফটির বিষয় থাকতে পারে, যেহেতু পুলিশ প্লাজাতে তার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে তার হয়তোবা কোনো সেট আপ থাকতে পারে, সেটা তো আমার জানা নাই। এখন কথা হচ্ছে তুমি বিয়ে করছো, তুমি বিয়ে করো, 1000টা বিয়ে করো, আমার প্রবলেম নেই, আমার প্রবলেম নাই, আমার জানারও দরকার নাই, কিন্তু ততক্ষণ জানার দরকার আছে যতক্ষণ সানবি ওখানে আছে। ততক্ষণ আমাকে জানতে হবে যে এই ফ্যামিলিতে আরেকজন ইনভলভ হয়েছে, তার অবস্থাটা কি, এটা আমাকে অবশ্যই জানতে হবে। তুমি বলতেছো যে আমার মেয়ে স্কুলে যায় তার বন্ধু বান্ধব এই মানে নানান ধরনের কথা, তোর বাবা এরকম কেন, তোর বাবা এরকম কেন, এই যে কথাগুলো শুধু বাবার কথাই বলে, মায়ের কথা বলে না। শুধু বাবাই মেয়েকে ছোট করে ফেলতেছে, মা কিছু করতেছে না। পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম কথাটাই তো তুমি বাবা মেয়ের সম্পর্কের মধ্যে, পবিত্র সম্পর্কের মধ্যে বলে দিল। ও এটা কোনো প্রেস্টিজ ইস্যু না, কারণ এটা হচ্ছে তোমার সোসাইটিতে এটা খুব নর্মাল হইতে পারে, বাট একটা মুসলিম কান্ট্রিতে হ্যাঁ এটা আসলে খুব নর্মাল না, এটা এটা খুবই অ্যাবনর্মাল, এটা খুবই অ্যাবনর্মাল একটা কথা, এটা খুবই অ্যাবনর্মাল। আর যে একটা বিষয় হচ্ছে যে একটা আইন ছিল, সেটা হচ্ছে যে আমি আইনের প্রতি শ্রদ্ধা রাখি, এবং একটা আইন ছিল যে মেয়েরা একজন মায়ের কাছে যদি সেপারেশন হয়ে যায়, ছেলেরা থাকবে হচ্ছে 7 বছর, মেয়েরা হচ্ছে আনটিল ম্যারিড। তো সেই আইনটা এখন আমি জানি যে একজন মা যদি সেকেন্ড ম্যারেজ করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে সে মেয়ের উপর কোনো অধিকার রাখে না। এতদিন কেন কথা বলি নাই, প্রশ্ন আসতেই পারে, অধিকার যেহেতু রাখে না তাহলে কথা কেন হয় নাই? যেহেতু আমাদের মধ্যে একটা মিউচুয়াল ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সানভি আসা যাওয়ার মধ্যে ছিল, আমি চাই নাই যে সানভি তার মায়ের আদর থেকে বঞ্চিত হোক, এই জন্য ছিল, এই জন্য ছিল। আমি গতকাল একটা জায়গায় ঘুরতে গেছি, ভালো লাগার জায়গা থেকে আমি ফেসবুকে একটা পোস্ট দিছি। এমন না যে আমি ফেসবুকটা এই 2 4 5 দিন অথবা 1 সপ্তাহ অথবা 1 মাস ধরে ইউজ করতেছি। আপনারা যখন ফেসবুকের সাথে পরিচিতও না, তখন থেকে আমি ফেসবুক চালাই, তখন থেকে আমার ফেসবুকের সাথে টুকটাক কিছু না কিছু কানেকশন রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার অফিস কলিগরা, যেহেতু আমি একটু মেন্টালি একটু ডিস্টার্ব আছি, আমার অফিস কলিগরা আমাকে একটু মেন্টালি রিফ্রেশমেন্ট দেওয়ার জন্য তারা একটা পিকনিকের আয়োজন করছে, এবং আমি তাদের সাথে অ্যাটেন্ড হই। তো একটা পিকনিকে গেলে, একটা ট্যুরে গেলে, একটা ছবি প্রকাশ করা, একটা কথা বলা, হ্যাঁ এটা খুব স্বাভাবিক, কিন্তু এটাকে আপনারা কি করলেন, খুব অস্বাভাবিক বানায় ফেললেন, যে মেয়ের সঙ্গে বাবা কাতর থাকার কথা, বিছানায় পড়ে থাকার কথা, তাহলে কি আমার সব কিছু বাদ দিয়ে এখন এটা নিয়ে, ওটা তো ওটার প্রসেসে চলতেছে, ওটার প্রসেসে চলতেছে। এখন কথা হচ্ছে যে আমি এখনো বলতেছি, কারণ হচ্ছে যে আমি আমার সানভিকে ওখানে নিরাপদ মনে করছি না। কারণ তুমি যে থার্ড ম্যারেজটা করেছো, এটা তো আমার কথা না। অনেক পেপার কাটিং অথবা অনেক পোস্ট, অনেকে অনেক ধরনের কথা, আপনি হ্যাঁ রিহানা বেশি, আপনি বাইচে গেছেন জাহান্নাম থেকে ভাই। না ভাই, এখনো বাঁচতে পারি নাই, কারণ হচ্ছে আমি আমার 3টা মেয়েকে যদি আমি সঠিক পথে না আনতে পারি, এর জবাবদিহিতা আল্লাহর কাছে আমাকে করতে হবে। অনেকের বাবাদের হয়তোবা জবাবদিহিতা নাই, নাও থাকতে পারে, আল্লাহ হয়তোবা তাদেরকে ছাড় দিতে পারে, বাট আমি এতটাই পাপী যে আমার কোনো নিজের জবাব তো দিতেই হবে। ইভেন আমার সন্তানদের জবাবও আমার কাছে দেওয়া লাগবে, দিতে হবে, দিতে হবে। অনেকে আমাকে ভাল লাগে না, আমি একটা ফালতু লোক, বাজে লোক। আমি তো ভাই আপনাকে ইনভাইট করে আনি নাই যে আপনি একটু আসেন, আমাকে জোর করে একটু ভালো লাগান,
দেখেন আমার জোর করে আমার কথা ভালো লাগে কিনা, কেন যেচে আসছেন আপনার মোবাইলের এমবি খরচ করে, চার্জ খরচ করে, সময় খরচ করে। আমার মতো ফালতু মানুষের জন্য আপনার সময় নষ্ট করার তো দরকার নাই। আমি কাউকে ডেকে আনি নাই, কারণ আমি এখানে কোনো প্রোডাক্ট সেল করতে আসি নাই। ভালো লাগুক না খারাপ লাগুক, যা মন চাই তা লাগুক, আমার তো আপনাদেরকে কোনো ধরনের ইমোশনের গল্প শোনায়, মিথ্যা গল্প শোনায় আমাকে আপনাকে ধরে রাখতে হবে, আপনার মনে যে করেই হোক আমার জায়গা দখল করতে হবে, বিষয়টা তো এরকম না। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে আমার বর্তমান ওয়াইফের